অনিন্দ্যদা, শুভ বিজয়। শুভ বিজয়। প্রণাম নেবেন, দর্শকদের কাছেও প্রণাম থাকলো। আমারও অ্যাস্ট্রাল নক্ষত্রের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দিলাম, এবং আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করি। আচ্ছা, এই গ্রহের চরিত্র বা গ্রহরা কিভাবে কাজ করে এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। এটি খুব একটা কমন প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি করেছেন। গ্রহের চরিত্র বলতে গেলে আমাদের কিছুটা অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন জায়গাতে পৌঁছতে হয় জ্যোতিষের, যদিও অতটা আমার নলেজ নেই, যেটুকু পড়ে এসেছি। যেমন ধরুন, আমাদের যে সমস্ত গ্রহ আছে, এই গ্রহর মধ্যে 9টা গ্রহ ধরা হয়, রাহুকেতুকে গ্রহ ধরা হয়, এবং এই গ্রহগুলোকে যদি রাহুকেতুকে গ্রহ ধরি তাহলে আমাদের গ্রহর সংখ্যা 9টা দাঁড়ায়। এমনিতে সূর্যকে আমরা রবি বলি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহুকেতু 9টা হলো, এবং লগ্ন ধরলে 10টা, অর্থাৎ একটা কুষ্টির মধ্যে 10টা ক্যারেক্টার থাকবে। 12টা রাশির ঘরের মধ্যে 10টা ক্যারেক্টার সবসময় থাকবে। অতিরিক্ত কোনো ক্যারেক্টার যেমন ইউরেনাস, নেপচুন, প্লুটো আমরা ব্যবহার সাধারণত করি না, যদিও করা যায় কিন্তু করা হয় না, তার বিচারটা খুব সূক্ষ্ম বিচার। তো সাধারণত আমাদের এই রাশিচক্রতে এই রাশিকে কতগুলো ভাগে আর্য নিয়মে ভাগ করা হয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণকে অনেকে বিপ্র বলা হয়, অর্থাৎ বিপ্র মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ বা বিপ্র রাশির মধ্যে যথাক্রমে রাশিচক্রের শেষ রাশি হচ্ছে মীন। মীনকে ব্রাহ্মণ রাশি বলা হয়, এর সাথে কর্কট এবং বৃশ্চিককে ব্রাহ্মণ রাশি বলা হয়। আবার এরা হচ্ছে জলরাশিও বলে, কারণ রাশিচক্রের ক্যারেক্টার 4টে হয়, যেমন আগুন, মাটি, হাওয়া, জল। আগুন হচ্ছে মেষ থেকে অগ্নি, অগ্নিকে আগুন বলি আমরা। এইভাবে আগুন, মাটি, হাওয়া, জল। জল মানে হচ্ছে কর্কট, ওইখানে গিয়ে শেষ হলো, 4টে করে, 3 4 12। ঠিক একইভাবে গ্রহগুলো যেভাবে অবস্থান করে, সেই গ্রহগুলোকেও আমরা কতগুলো চারিত্রিকভাবে ভাগ করি, যেভাবে একটা রাশিচক্রে গ্রহগুলো প্লে করে। যেমন ধরুন, ব্রাহ্মণ রাশি। ব্রাহ্মণ রাশি বলতে আমরা সাধারণত ব্রাহ্মণ যে রাশি এবং ব্রাহ্মণ যে গ্রহ, তার সঙ্গে একটা মিল দেখতে পাই। এক্ষেত্রে ব্রাহ্মণ রাশির প্রধান মানে ব্রাহ্মণ গ্রহের প্রধান হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা ব্রাহ্মণ বলি সাধারণত। তো এই হিসেবে আমাদের বৃহস্পতি ছাড়াও আরও যে সমস্ত গ্রহ আছে, যেমন শুক্র যেহেতু একজন গুরু, মানে দৈত্যকুলের গুরু, তা তাকেও আমরা মোটামুটি একটি ক্যারেক্টারের মধ্যে ধরি, এবং সেই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ রাশির অন্তর্গত, আমরা এই হিসেবে বলতে পারি। ঠিক আছে, মানে ব্রাহ্মণ গ্রহ হিসেবে। ঠিক একইভাবে আমাদের যেমন ধরুন ক্ষত্রিয়, যেমন ওই ক্ষত্রিয় রাশিটা হচ্ছে, এই ক্ষত্রিয় রাশি হচ্ছে যেমন ধরুন আমরা মেষকে ক্ষত্রিয় বলি, সিংহকে ক্ষত্রিয় বলি, ধনুকে ক্ষত্রিয় বলি। ঠিক একইভাবে ক্ষত্রিয় গ্রহ, যেহেতু মেষ হচ্ছে ক্ষত্রিয় রাশির প্রথম রাশি, তাই মঙ্গলকে আমরা ক্ষত্রিয় বলে বর্ণনা করি, অর্থাৎ যোদ্ধা এই হিসেবে। ঠিক একইভাবে আমরা বৈশ্য গ্রহ, বৈশ্য গ্রহ বলতে কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ক্ষত্রিয় গ্রহ বলতে ওই একটাই গ্রহ? হ্যাঁ, না, ক্ষত্রিয় গ্রহ অবশ্যই মঙ্গল, তার সাথে আমরা রবিকেও আমরা ধরি, কারণ মঙ্গল আর রবি দুজনের চরিত্র হচ্ছে ক্রূর গ্রহ। এই ক্রূর গ্রহ যেহেতু, ক্রূর গ্রহর জন্য আমরা এই বিষয়টাকে ধরবো যে রবিও একজন যোদ্ধা, রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে রাজা, আর মঙ্গল হচ্ছে তার সেনাপতি। সেই হিসেবে দুজনকে আমরা ক্ষত্রিয় ধরবো, মানে রাজা তো যুদ্ধ করে, সুতরাং রাজার এখানে যুদ্ধ, অর্থাৎ অগ্নিরাশির অধিপতি যেহেতু, তাই আমরা তাকে, এবার আপনি বলতে পারেন তাহলে বৃহস্পতিও তো অগ্নিরাশির অধিপতি, ধনুর অধিপতি, তাহলে তাকে ধরা হয় না কেন? বৃহস্পতি এখানে মন্ত্রী হিসেবে কাজ করে, রাজার মন্ত্রী। বৃহস্পতি এখানে একজন ব্রাহ্মণ, একজন মন্ত্রী হিসেবে কাজ করে, পরামর্শদাতা, তবেই সেই পরামর্শ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হবে। এবার হচ্ছে আমাদের যেটা বলছিলাম, যেমন ধরুন এবার হচ্ছে বৃষ, কন্যা আর মকর, এগুলো সবই কিন্তু মূল ত্রিকোণ, যেগুলো করে বলছি। এই বৃষ, কন্যা আর মকর, এই তিনজন মূল ত্রিকোণ, যেমন মেষ, সিংহ, ধনু মূল ত্রিকোণ, অন্যদিকে হচ্ছে মীন, কর্কট আর আমাদের বৃশ্চিক বৃশ্চিক মূল ত্রিকোণ। তাহলে জল,
তারপর হলো অগ্নি, তারপর বায়ু রাশি, অর্থাৎ বৃষ হচ্ছে বায়ু রাশির অন্তর্গত, বৃষ, কন্যা, মকর। এই বায়ু রাশিতে দেখা গেছে যারা রয়েছে তাদের মধ্যে যেমন ধরুন শনি গ্রহকে আমরা অনেক সময় খল গ্রহ বা বিদ্রোহ গ্রহ বলি। আবার বিদ্রোহ গ্রহ, বৃহস্পতিও বিদ্রোহ গ্রহ, বিদ্রোহদের অর্থাৎ ব্রেনের ম্যাচুরিটি বেশি। তো শনি গ্রহ সবসময় যে খারাপ হবে, শনি হচ্ছে বহুজন প্রতিপালক। যেমন মকরে শনি যে ফল দেয়, কুম্ভতে সেই ফল দেয় না। মকর হচ্ছে কুম্ভের দ্বাদশ ঘর, অর্থাৎ কিছুটা ঋণাত্মকভাবে শনি কঠোর পরিশ্রম করায় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাকে। অন্যদিকে আপনি যদি বলেন বুধ হচ্ছে একটা বালক গ্রহ, বা বুধকে আমরা বলি জড়গ্রহ। যেমন ধরুন ট্রান্সজেন্ডার যারা হয় বা বিশেষ প্রজাতির যারা হয় তাদের বুধ, যারা বড় বড় ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বুদ্ধিজীবী মানুষ হয়, তারা বুধ হচ্ছে আমাদের মুখের যে কথা বলা, ভাবভঙ্গি, কথার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে দেখায় বুধ। এবার ধরুন এই যে মিথুন রাশি হচ্ছে আপনার বৃষ রাশির পরের ঘরের রাশি। অন্যদিকে কন্যা রাশি বলেছি বুধের তুঙ্গস্থান, এর আগে আমার এতে বলা আছে। মিথুন রাশির সঙ্গে মিথুন, তুলা আর কুম্ভ, এরা যে তিনজন এরা সব বায়ু রাশি, হচ্ছে বায়ু রাশির অন্তর্গত, ঠিক। তা মৃত্তিকা রাশি হচ্ছে আপনার বৃষ, অন্যদিকে হচ্ছে কন্যা, আর মকর হচ্ছে মৃত্তিকা রাশি, মানে আগুন মাটি, মানে পৃথ্বী রাশি যাকে বলে, বায়ু রাশি। বায়ু রাশিতে এই বুধের ক্যারেক্টার। অন্যদিকে ধরুন পৃথ্বী রাশিতে বুধের ক্যারেক্টার, অর্থাৎ কন্যার অধিপতি বুধ, এদিকে আপনার বায়ুর অধিপতি বুধ, দুটো ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। যদি বলেন কেন, মিথুন হচ্ছে নরনারীর একটা সংমিশ্রণের অবয়ব, সেক্ষেত্রে মিথুন রাশিতে বুধের যে বুৎপত্তি, অন্যদিকে কন্যা হচ্ছে শুধু একজন কন্যা স্থির হয়ে দাঁড়িয়েছে, তার যে ধীশক্তি, দুটো দুই রকমের হবে। এখানে একটা হাওয়ায় ওড়া কথা, এখানে বাস্তবে ওড়ার কথা। হাওয়ায় ওড়ার কথা অনেকে গিলে ফেলে, যেমন সেলসম্যানরা বলে কথা বেঁচে খায়, সেক্ষেত্রে এরকম। আবার দেখবেন যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা হয়, তারা জ্যোতিষ দেখায় বটে, কিন্তু জ্যোতিষীর প্রতিকারকে ফলো করে না, শুধুমাত্র হাওয়ায় ভেসে চলে। যদি বলেন কেন, কারণ হচ্ছে মিথুনের ষষ্ঠ ঘর হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে, যেটা মেষের অষ্টম ঘর। তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে বিশ্বাসের জায়গা নষ্ট করে, অষ্টম ঘর মানে হচ্ছে তাকে ওই জায়গাতে নিয়ে যায়, নিয়ে গিয়ে নিষ্ফল কী হয়, সে কোনো নিষ্ফলা হয়, কারণ কি সে কোনো কর্ম করে না, ওই জন্য তার কোনো ফল হয় না, মানে জ্যোতিষের বাণী মেনে কোনো কর্ম করে না। ওই জন্যে তারা ভবিষ্যতে যদি বেশি মাত্রায় জ্যোতিষকে দেখিয়ে পরীক্ষা করে, তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়, কারণ উল্টো দিক থেকে গ্রহ তাকে মেরে দেয়। এই কারণে, কারণ ওটা হচ্ছে কালপুরুষের অষ্টম ঘর, আর এদিকে হচ্ছে মিথুনের ষষ্ঠ ঘর। ষষ্ঠ অষ্টমে তাকে কিন্তু খুব তাড়াতাড়ি করে, মানে তার মস্তিষ্কে যে সমস্ত গুড সেলগুলো আছে সেই সেলগুলো নষ্ট হতে থাকে। এইভাবে আপনি যেমন ধরুন চন্দ্র হচ্ছে মনের কারো গ্রহ, চন্দ্র হচ্ছে স্থির, আবার চন্দ্র এমনিতেও অস্থির। যেমন জলরাশিতে কর্কট রাশিতে অধিপতি হচ্ছে চন্দ্র, আবার ওই কর্কট হচ্ছে চলরাশি, চলরাশিতে চন্দ্র, সেই চন্দ্র কখনো মুড সুইং করে, যে জিনিসগুলো হয় আমরা যে ভাষাটা বলি, চন্দ্র যেহেতু খুব তাড়াতাড়ি পৃথিবীকে আবর্তিত করে, তাই তাড়াতাড়ি করে তার মুড সুইং, চন্দ্রের যে কলা পরিবর্তিত হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, এই যে মুড সুইং, এটা চন্দ্র দ্বারা হচ্ছে। এইভাবে আমরা বিচার করব। আগামী সংখ্যায় গ্রহর সাথে নক্ষত্রের মিলিতভাবে কি ফল হয় সেটা আমি আপনাকে বোঝাবো। আচ্ছা, আজকের মতো এই ভিডিওটি শুধুমাত্র টাচ করে গেলাম, আপনি এই প্রশ্নটা করলেন, এবং আমাদের আগামী দিনে প্রতিকার কিভাবে হয় সেটাও আমি আপনাদের বোঝাবো। যদিও এই প্রতিকারটা জ্যোতিষশাস্ত্রে খুব গূঢ় ব্যাপার এবং খুব শক্ত বিষয়। আমার প্রতিকার, আমার ডায়াগনোসিস, আর একজন জ্যোতিষ যিনি করছেন তার ডায়াগনোসিস হয়তো দেখা গেল আলাদা হলো, বিচার এক লিখছি, প্রতিকার আমি লিখছি পোগরাজ, উনি লিখছেন নীলা। এখানে তর্ক বিতর্কর কোনো বিষয় নেই, তিনি তার মতো এগোচ্ছে, আমি আমার মতো এগোচ্ছি। একটা বীজগণিতের ধরুন যে কোনো ফ্যাক্টর যে কোনোভাবে সলভ করা যেতে পারে, বা পাটিগণিত দিয়েও বীজগণিতকে সলভ করা যায়, বীজগণিত দিয়ে পাটিগণিতকে সলভ করা যায়। কীভাবে হবে, কত তাড়াতাড়ি, কত স্মুথ, যার ওপর প্রয়োগ হবে সেই একমাত্র, এবং সে কতটা উপকৃত না, এটা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে আসছি। ঠিক আছে, মতো এখানেই শেষ করলাম। আচ্ছা, নমস্কার।